ভাইয়ারা, তো শুরু করলাম আজকের ক্লাসটা। আসতে একটু দেরি হয়ে গেল। তো কথা কি শোনা যায়? হ্যালো, হ্যালো। ধরে নিয়ে শোনা যায়। শুরু করলাম তাহলে আজকের ক্লাসটা। এর আগের দিন আমরা স্প্রিং শেষ করছি, স্প্রিং পর্যন্ত পড়ছি। আজকে আমরা শক্তি সংরক্ষণশীলতা দিয়ে শুরু করব। তো শক্তি সংরক্ষণশীলতা কি, তার আগে আমরা বুঝবো কাজ কি। কাজ আগে বুঝছি, কাজ কি। কাজ ইজ ইকুয়াল টু শক্তির পরিবর্তন বলতে পারি। যদি কোনো বস্তুর শক্তির পরিবর্তন হয় তাহলে সেখানে কাজ হয়, যদি শক্তির পরিবর্তন না হয় তাহলে কাজ শূন্য। শক্তির পরিবর্তন যদি না হয় তাহলে কাজ ইজ ইকুয়াল টু জিরো। কাজ ইজ ইকুয়াল টু জিরো লেখা যায় যখন শক্তির পরিবর্তন হবে না। শক্তির পরিবর্তন কখন হবে না? যখন শুরুতে শক্তির পরিমাণ, মানে শুরুতে মোট শক্তি এবং শেষে মোট শক্তি সমান হবে। বুঝছো? যদি শুরুতে আমরা যে শক্তি পাই এবং শেষে একই পরিমাণ শক্তি পাই তাহলে আমাদের কাজের পরিমাণ শূন্য হবে। আচ্ছা, আমরা একটা কনসেপ্ট দিয়ে বুঝে নিই। মনে করো কোনো একটা বলকে উপর থেকে ফেলা হয়েছে, উপর থেকে ছাড়া হয়েছে। তো উপরে যেই মোট শক্তিটা থাকবে আমার, যে কোনো একটা বিন্দুতে, মনে করো এই বিন্দু বা এই বিন্দু, ধরে নিই এই বিন্দুতে, এই বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই থাকবে। এই বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি আর এই বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সমান থাকবে। এই দেখো, এই যে এই প্রথম বিন্দুতে ইপি ওয়ান প্লাস ইকে ওয়ান, মানে বিভব শক্তি আর গতিশক্তি। তারপরে এই বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তি সমান। বুঝছো? এই কারণে সমান লিখছি। এই কনসেপ্টটা মনে রাখতে হবে। এটা দিয়ে আমরা ম্যাথ করবো, অনেকগুলো ম্যাথ করবো এটা দিয়ে। তো একটা ম্যাথ দেখে নিই। আচ্ছা, ম্যাথটা দেখি। দশ মিটার উচ্চতা হতে 1 কেজি ভরের একটি বস্তু 550 নিউটন পার মিটার বল ধ্রুবকের ও 1.5 দৈর্ঘ্যের উল্লম্বভাবে রক্ষিত কোনো স্প্রিংয়ের উপর পড়লে স্প্রিং কতটুকু সংকুচিত হবে? আচ্ছা, এটা না পড়ে তোমাদের চিত্রের মাধ্যমে বুঝাই কেমনে কি। আচ্ছা ভাই, দেখো এই সমতলে, হ্যাঁ, স্প্রিং রাখা আছে। স্প্রিং রাখা আছে, ওকে। এই স্প্রিং এর উচ্চতা কত আছে? 1.5 মিটার দৈর্ঘ্যের উল্লম্বভাবে রক্ষিত কোন স্প্রিং এর উপর। তাহলে স্প্রিং এর দৈর্ঘ্যটা 1.5 মিটার। তো এটা 1.5 মিটার লিখি, 1.5 মিটার। ঠিক আছে। তো কি বলছে? 10 মিটার উচ্চতা হতে 1 কেজি ভরের একটি বস্তু, ধরো 10 মিটার উচ্চতা, 10 মিটার উচ্চতা হতে 1 কেজি ভরের একটা বস্তু ফেললাম, 1 কেজি একটা ভরের বস্তু ছেড়ে দিলাম। তো এইটা স্প্রিং এর উপরে পড়লো, ঠিক আছে। তো এটার বল ধ্রুবক দেওয়া আছে, মানে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে হলো 550 নিউটন পার মিটার। এটার হিসাবটা আমরা পরে দেখব। তো এর উপরে ছাড়া হইলো, তো স্প্রিংটা এমনে সংকুচিত হয়ে গেল, ঠিক আছে। পড়ার পরে স্প্রিংটা মানে সংকুচিত হইল, ঠিক আছে। বলটা পড়ার পরে স্প্রিংটা সংকুচিত হইল, ঠিক আছে। ধরলাম সংকুচিত হইল এক্স পরিমাণ, ঠিক আছে। এইটুক সংকুচিত হইল ধরে নিই, ঠিক আছে। আর আমার বস্তুটা ভূমি থেকে 10 মিটার উপরে, এখানে বলা হয়েছে 10 মিটার উচ্চতা হতে, ঠিক আছে। ভূমি থেকে 10 মিটার উচ্চতা হতে বস্তুটা পড়ছে। আচ্ছা, স্প্রিং থেকে কতটুকু উচ্চতায় আছে বস্তুটা? স্প্রিং থেকে আসে হলো এটুকু উচ্চতা। এটুকু উচ্চতা কত উচ্চতা? 10 মাইনাস
কত 1.5 তাহলে 8.5 মিটার উচ্চতায় আছে বস্তুটা আছে হলো 8.5 মিটার উচ্চতায়। ওকে, এখন আচ্ছা বস্তুটা যদি উপর থেকে নিচে পড়ে, হ্যাঁ, তখন স্প্রিং এর মধ্যে একটা কাজ হয় না? স্প্রিং সংকুচিত হয়েছে, স্প্রিং এর কাজ হয়েছে না? এই কাজটা কি করতেছে বস্তুটা? কি কারণে করতেছে? বস্তুটার বিভব শক্তির পরিবর্তন হয়েছে এই কারণে। বস্তুটা এখান থেকে স্প্রিং এর উপর পড়ছে, বস্তুটার বিভব শক্তির পরিবর্তন হয়েছে এই কারণে স্প্রিং এ কাজ হয়েছে। তো আমরা কি লিখতে পারি? স্প্রিং এর কাজ ইজ ইকুয়াল টু, মানে স্প্রিং সংকুচিত করতে কৃত কাজ, স্প্রিং সংকুচিত করতে কৃত কাজ ইজ ইকুয়াল টু, স্প্রিং সংকুচিত করতে কৃত কাজ ইজ ইকুয়াল টু কি? বস্তুর বিভব শক্তির পরিবর্তন। এই বস্তুটার বিভব শক্তির পরিবর্তন, বস্তুর বিভব শক্তির পরিবর্তন, ঠিক আছে? স্প্রিং সংকুচিত করতে কৃত কাজ ইজ ইকুয়াল টু বস্তুর বিভব শক্তির পরিবর্তন। আচ্ছা, স্প্রিং সংকুচিত করতে কৃত কাজটা কি? স্প্রিং এর কৃত কাজ আমরা সূত্র কি পড়ছি? হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? হাফ কে এক্স স্কোয়ার আগে পড়ছি, হাফ কে এক্স স্কোয়ার স্প্রিং এর কৃত কাজ। তো এইখানে কে এর মান এখানে দেওয়া আছে 550 নিউটন পার মিটার, হ্যাঁ। আর এক্স এর মান কত? আমার এক্স এর মানটাই তো বের করতে হবে। এখানে কতটুকু সংকুচিত হয়েছে, কতটুকু সংকুচিত হয়েছে, এটা হলো এক্স, এই যে এক্সটা, বুঝছো? স্প্রিং এর কৃত কাজ বের করতে হলে আমাদের হাফ কে এক্স, স্প্রিং এর কৃত কাজ করলে কি লিখতে পারি? হাফ কে এক্স স্কোয়ার। এই এক্সটা হলো যেটুকু সংকুচিত হয়েছে, এটাই আমাদের বের করতে হবে। তো তারপরে আর বিভব শক্তির পরিবর্তনটা কি? আমাদের বিভব শক্তির পরিবর্তনটা, বিভব শক্তির সূত্র কি? এমজিএইচ। 9-10 পড়ছি, অনেকবার পড়ছি। বিভব শক্তি নির্ণয়ের সূত্র এমজিএইচ। তো আমরা মানগুলো লিখি। এখানে হাফ কে এর মান কত? 550, এক্স এর মান বের করতে হবে। আর এখানে এম এর মান কত? বস্তুর ভর হলো 1 কেজি, জি এর মান হলো 9.8, আর উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু কত? এখানে একটা ব্যাপার আছে, উচ্চতাটা কত? এখানে দেখো ভাইরা, বস্তুটার যেটুকু স্মরণ হয়েছে ওইটুকুই তো আমাদের উচ্চতা, তাই না? বস্তুটার স্মরণ হয়েছিল এখান থেকে এত পর্যন্ত, মানে স্প্রিং যেটুক সংকুচিত হয়েছে, তাহলে আমার উচ্চতা এইটুক না? তো আমার এইটুক পর্যন্ত আমাদের বের করছি 8.5, মানে স্প্রিং পর্যন্ত আমাদের উচ্চতা 8.5, কিন্তু বাকি সংকুচিত হয়েছে এক্স পরিমাণ। তাহলে আমার এই পুরাটা হলো 8.5 প্লাস এক্স না? এই পুরাটা 8.5 প্লাস এক্স, এই পুরাটা। তো আমরা লিখতে পারি হলো উচ্চতা 8.5 প্লাস এক্স, ঠিক আছে? তো আমরা এটা ক্যালকুলেশন করলে এক্স এর মান পাবো, বুঝা? এ জায়গায় স্কোয়ার আছে, তাই এক্স এর দুইটা মান পাবো। একটা নেগেটিভ, এখানে নেগেটিভ মান দূরত্বের ক্ষেত্রে বা দৈর্ঘ্যের ক্ষেত্রে নেগেটিভ মান গ্রহণযোগ্য হয় না, এই কারণে এখানে যে মানটা পাই এটা হলো 0.568। নেগেটিভ মানটা গ্রহণযোগ্য না, এটা হলো পজিটিভ মান পাই, একটা নেগেটিভ মান পাই, এই পজিটিভ মানটা হবে অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার। এইটুক পরিমাণ সংকুচিত হয় স্প্রিংটা, এইটুক পরিমাণ সংকুচিত হয়। আমাদের প্রথমে কি বলছে এখানে, মানে অঙ্কটা আরেকবার দেখি আমরা। 10 মিটার উচ্চতা থেকে 1 কেজি ভরের একটি বস্তু 550 নিউটন পার মিটার বল ধ্রুবকের ও 1.5 মিটার দৈর্ঘ্যের উলম্বভাবে রক্ষিত কোনো স্প্রিংয়ের উপর পড়লে স্প্রিং কতটুকু সংকুচিত হবে? তো আমাদের এখানে একটা স্প্রিং নিছি, এর দৈর্ঘ্য হলো 1.5 মিটার আর উচ্চতা হলো 10 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হলো স্প্রিংয়ের উপরে। তো ছাড়ার পরে বস্তুটা স্প্রিংয়ের উপরে পড়ছে, ঠিক আছে? মানে স্প্রিং থেকে বস্তুটার উচ্চতা হলো 8.5 মিটার, পড়ার পরে এটা এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হয়েছে। তো এই স্প্রিংটা যেহেতু এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, এই কারণে স্প্রিংয়ে একটা
কাজ হয়েছে, এই স্প্রিং সংশ্লিষ্ট করতে একটা কৃত কাজ হয়েছে। এই কৃত কাজটা হলো বস্তুর বিভব শক্তির পরিবর্তন। এই বস্তুটা এই বিন্দু থেকে যখন এখানে আইছে তখন এটার একটা বিভব শক্তির পরিবর্তন হয়েছে। এই বিভব শক্তির পরিবর্তন আর স্প্রিং এর কৃত কাজটা সমান। এই কারণে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি স্প্রিং সংকুচিত করতে কৃত কাজ ইজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন, ইজ ইকুয়াল টু এই বিভব শক্তির পরিবর্তন। ঠিক আছে, তো আমরা কৃত কাজ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, হাফ কে এক্স স্কোয়ার, আর এই বিভব শক্তির পরিবর্তন mgh। তো সূত্র লিখতে পারি, এটা এই ইকুয়েশনটা লিখতে পারি। লেখার পরে আমরা মান বসাই, হাফ আর 550, এই এক্স এর মানটা আমাদের বের করতে হবে যেটুকু মান সংকুচিত হয়েছে। আর এম এর মান 1, মানে ভর 1 কেজি দেওয়া ছিল, 1 কেজি ভরের একটি বস্তু দেওয়া ছিল। জি এর মান 9.8 নর্মাল জানি। আর উচ্চতা কত, এখানে উচ্চতার ক্ষেত্রে একটা বিষয় আছে, বস্তুটা এই বস্তুটার কতটুকু স্মরণ হয়েছে, স্মরণটা হয়েছে হইলো এই স্প্রিং পর্যন্ত পড়ছে, তারপরে আবার কতটুকু এই এক্স পরিমাণ স্মরণ হয়েছে। তো মোট স্মরণ হলো 8.5 প্লাস এক্স। এই কারণে এখানে 8.5 প্লাস এক্স আমরা লিখছি। আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মানটা কত, এক্স ইজ ইকুয়াল টু 0.568। এক্স এর মান কত, 0.568। এটা হলো অ্যান্সার। এটাই অ্যান্সার। তারপরে আমাদের পরের টপিক আরেকটা ম্যাথ দেখি, মজার ম্যাথটা দেখি। দেখা যাচ্ছে না মনে হয়। কিছু হয় না। 30 ডিগ্রি কোণে আনত একটি তল বরাবর 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় 2000 কেজি ভরের একটি গাড়ি ব্রেক চাপে 40 মিটার সামনে গিয়ে গাড়িটি থেমে যায়। ঘর্ষণ বল 800 নিউটন হলে ব্রেকজনিত বল কত? 30 ডিগ্রি কোণে আনত একটি তল বরাবর 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় 2000 কেজি ভরের একটি গাড়ি ব্রেক চাপে 40 মিটার সামনে গিয়ে গাড়িটি থেমে যায়। ঘর্ষণ বল 800 নিউটন হলে ব্রেকজনিত বলের মান কত, মানে ব্রেকজনিত বল কত? তো অঙ্কটা করি কেমনি, প্রথমে একটা চিত্র আঁকাই। আচ্ছা, ধরো তো 30 ডিগ্রি কোণ, আচ্ছা 30 ডিগ্রি কোণে আনত একটি তল বরাবর, এটা হলো 30 ডিগ্রি কোণে আনত একটি তল। হ্যাঁ, এই তল বরাবর একটা গাড়ি, মনে করো একটা গাড়ি আঁকাই। একটা গাড়ি 16 মিটার পার সেকেন্ড বেগে, ভি ইজ ইকুয়াল টু 16 মিটার পার সেকেন্ড বেগে আনত তল বরাবর, হ্যাঁ, নামার সময় এই গাড়িটার ভর দেওয়া আছে হলো এম ইজ ইকুয়াল টু 2000 কেজি। গাড়িটার ভর 2000 কেজি। তো নামার সময় গাড়িটি ব্রেক করে, হ্যাঁ, ব্রেক চাপার কারণে 40 মিটার, ধরি যে 40 মিটার, এখানে 40 মিটার সামনে গিয়ে গাড়িটি থেমে যায়। ঠিক আছে, এটুক 40 মিটার, এই 40 মিটার সামনে গিয়ে গাড়িটি থেমে যায়। এখানে ভি শূন্য হয়ে যায়, ভি ইজ ইকুয়াল টু 0, ভি শূন্য হয়ে যায়। ঠিক আছে, তো এখানে ঘর্ষণ বল 800 নিউটন হলে ব্রেকজনিত বল কত? তো আমি করি, তোমরা বুঝতে পারবে অঙ্কটা ভাইয়ারা। তো এইখানে আমরা ত্রিভুজ আঁকাইনি। এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি, অনুরূপ কোণ। ঠিক আছে, 30 ডিগ্রি। তো আচ্ছা ভাইয়ারা দেখো, এই গাড়িটা যখন মানে ব্রেক করবে তখন গাড়িটা 40 মিটার সামনে গিয়ে এই বিন্দুতে থেমে যাবে।
তাহলে গাড়িটি থামার জন্য অবশ্যই গাড়িটির গতিশক্তি হ্রাস পাবে। গাড়িটি থামতে হলে গাড়িটির গতিশক্তি হ্রাস করতে হবে, মানে বেগটা শূন্য করতে হবে গাড়িটি থামার জন্য। তো গতিশক্তি হ্রাস করতে হবে, ঠিক আছে ভাই। আর গাড়িটি থামার জন্য তো একটা কাজ হবে না, গাড়িটি থামতেও তো একটা কাজ হয়, একটা কাজ উৎপন্ন হয়, তাই না? এই গাড়িটি থামার জন্য কৃত কাজ আর এই গতিশক্তির হ্রাস সমান হবে না। তোমাদের বলি করি, গাড়িটিকে থামাতে কৃত কাজ, গাড়িটিকে থামাতে কৃত কাজ, একসাথে হবে, কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির হ্রাস। হ্যাঁ, তাহলে দেখো গাড়িটা থামাইতে যে কাজ হবে এই কাজটা কে করবে, মানে কাজটা করার জন্য গতিশক্তিটারে অবশ্যই হ্রাস করতে হবে, গতিশক্তিটা অবশ্যই কমাতে হবে, তাই না? গাড়িটা থামাইতে হলে গতিশক্তি হ্রাস করতে হবে, তাহলে এর মানে গতিশক্তিটা আমার কমাইতে হবে। আচ্ছা, আমার কি খালি গতিশক্তি কমাইলে হবে? এখানে দেখো, এখানে কি শুধু গতিশক্তি কমতেছে? এখানে দেখো, এখানে কি শুধু গতিশক্তি কমতেছে? বস্তুটা তো সাথে সাথে নিচেও নামতেছে, তাই না? বস্তুটা গতিশক্তি কমার সাথে সাথে বস্তুটার এই বিভব শক্তিটাও হ্রাস পাচ্ছে। এখানে একটা বিভব শক্তি ছিল, বিভব শক্তি এই উচ্চতা বরাবর হ্রাস পাচ্ছে। এখানে যেরকম গতিশক্তির হ্রাস হচ্ছে, বস্তুটা এখানে উপর থেকে নিচের দিকেও নামতেছে, তো এখানে বস্তুটার বিভব শক্তি হ্রাস পাবে। তো বস্তুটার এই উচ্চতা কাউন্ট করতে হবে। তো আমাদের এখানে লিখি বিভব শক্তি হ্রাস, গতিশক্তি হ্রাস প্লাস বিভব শক্তি হ্রাস, বিভব শক্তির হ্রাস। গাড়িটি থামাতে কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির হ্রাস প্লাস বিভব শক্তির হ্রাস। তো গতিশক্তি হ্রাস, গতিশক্তির পরিবর্তন, তো গতিশক্তি হ্রাস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? গতিশক্তির পরিবর্তন হাফ mv স্কোয়ার মাইনাস গতিশক্তির পরিবর্তন, এখানে হাফ mv স্কোয়ার মাইনাস জিরো, এখানে ভি এর মান কত? জিরো না, তাহলে পুরা গতিশক্তি জিরো হয়ে যাবে, জিরো প্লাস বিভব শক্তি হ্রাস। বিভব শক্তি হ্রাস বলতে আমরা কি বুঝি? এখানে বিভব শক্তি হ্রাস কেমনি কি? বস্তুটা এখান থেকে এখানে এই উচ্চতা আমরা কাউন্ট করবো। আমরা বিভব শক্তির সূত্র কি জানি? mgh, ঠিক আছে? বিভব শক্তি ইজ ইকুয়াল টু mgh। তো আমাদের এখানে মানগুলো বসাই। হাফ এম এর মান কত? বস্তুটা গাড়িটার ওজন 2000 কেজি, হাফ mv স্কোয়ার, ভি এর মান কত? 16, ঠিক আছে? প্লাস mgh 2000 প্লাস ইন্টু 9.8 ইন্টু এই জায়গায় উচ্চতা। এই জায়গায় একটা ব্যাপার আছে, আমাদের তো এখানে এইচ এর মান দেওয়া নাই। এইচ এর মান আমরা কেমনে বের করবো? এইচ এর মান এখানে এই দূরত্ব 40 মিটার দেওয়া আছে, এই মানে আনত তলটা দেওয়া আছে 40 মিটার। তো আমার এখানে কোণের মানও দেওয়া আছে 30 ডিগ্রি কোণ, আনত তলের কোণটা হলো 30 ডিগ্রি। তো আমি এখান থেকে বের করতে পারি। দেখো আমরা কি জানি? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তো আমার এখানে লম্ব আর অতিভুজ হিসাব করতে হবে। আমার অতিভুজের মান দেওয়া আছে, তো আমি লম্ব বের করতে পারি। লম্ব বের করলে কত হয়? এইচ ইজ ইকুয়াল টু 40 সাইন 30 ডিগ্রি। এইচ ইজ ইকুয়াল টু 40 সাইন 30 ডিগ্রি। এইচ ইজ ইকুয়াল টু কি? 40 সাইন 30 ডিগ্রি। তো এইচ ইজ ইকুয়াল টু কি? 40 সাইন 30 ডিগ্রি, বুঝছো? এইচ ইজ ইকুয়াল টু কি? 40 সাইন 30 ডিগ্রি। কেমন হলো? ওই যে আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করতে পারি। এখানে 40 মিটার দৈর্ঘ্যটা দেওয়া আছে, আর এটা বের করতে পারি। সাইন থিটা ইজ ইকুয়াল টু 40 সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? তো বের করলাম। তো আমাদের এই পাশের হিসাবটা এখনো বাকি আছে। আচ্ছা ভাইয়া দেখো, গাড়িটি থামাইতে কৃত কাজ হয়, কৃত কাজটা মানে গাড়িটি থামাইতে কি কি বল কাজ করে? আমাদের গাড়িটি থামাইতে কাজ করে হইলো ওই ব্রেকজনিত বল আর ঘর্ষণ বল। ব্রেকজনিত বল এফ বি লিখলাম, আর ঘর্ষণ বল হলো ছোট হাতের এফ দিয়ে লিখলাম, ঠিক আছে?
গাড়িটি থামাইতে বিয়োগজনিত বল এইটা, গাড়িটি থামাইতে বিয়োগজনিত বল এফ সাফিক্স বি লিখলাম, আর ঘর্ষণ বল দিয়ে আমরা এফ ধরলাম। ঠিক আছে, আর যেহেতু কাজ হয়, এই বলের কারণে কাজ হয়, তাহলে সরণটা গুণ দিতে হবে আমাদের, 40 মিটার সরণ গুণ দিতে হবে। তো আমাদের এখানে কি বলছে, ঘর্ষণ বল 400 নিউটন হলে বিয়োগজনিত বল কত বলছে, ঘর্ষণ বল 400 নিউটন হলে বিয়োগজনিত বল কত। তো আমাদের এখানে বিয়োগজনিত বলটা বের করতে হবে। আমাদের তো সবগুলো মানই দেওয়া আছে, তো এখন এফ পি প্লাস এফ এর মান কত, এফ এর মান 800 নিউটন, বিয়োগজনিত বলের মান 800 নিউটন, এটা হলো বিয়োগজনিত বল 800 নিউটন, 800, আর আমাদের সরণ 40 মিটার সরণ। ঠিক আছে, এই ইকুয়েশনটা মোটামুটি ইকুয়েশন, এটা সলভ করলে আমাদের এই ব্রেকজনিত বলের মান আসে, তোমরা সলভ করো পরে, আমার সলভ করা আছে। তো এটা সলভ করলে আসে হলো 15,400 নিউটন। এই বেগজনিত বলের মান আসে 15,400 নিউটন, এটা অ্যান্সার। বেগজনিত বলের মান 15,400 নিউটন। হ্যাঁ, মানিক হোসাইন প্রশ্ন করতো হু। আচ্ছা, কেন হইলো? তো ভাইয়া তুমি একটু দেরিতে আইছো, এই যে এই ম্যাথটা ওই রিপ্লাই ভিডিও দেখে নিও, বুঝছো? বেশি কঠিন না, ইজি ম্যাথ, মানে শুনলেই বুঝতে পারবা, বুঝছো? তুমি কোথায় বুঝো নাই বলো, কোথায় বুঝো নাই? আচ্ছা ভাইয়া, এই টপিকটা তুমি পরে দেখে নিও। হ্যাঁ, আমি নেক্সট টপিকে যাই, তখন বুঝতে পারবা, তুমি থাকো, বুঝতে পারবে, ইজি ম্যাথ। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি, দেখো ভাইয়া এখানে কি বলছে, এটা কিন্তু একটা মজার অঙ্ক, বুঝছো? দেখো, 5 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা দেয়ালে কত বেগে আঘাত করলে এটি দেয়ালে 0.5 সেন্টিমিটার ঢুকে যাবে, বুঝছো? 5 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা দেয়ালে কত বেগে আঘাত করলে এটি দেয়ালে 0.5 সেন্টিমিটার ঢুকে যাবে। আচ্ছা, বেশি মাথা গরম করে লাভ নাই। এখন দেখো, এটা একটা দেয়াল, ধরুন এটা একটা দেয়াল, তো দেয়ালে পেরেক রাখছি, পেরেক এটা রাখছি, রাখার পরে একটা হাতুড়ি দিয়ে ঠিক আছে, হাতুড়ি দিয়ে পেরেকে আঘাত করলাম। ঠিক আছে, মানে কি বলছে, কত বেগে আঘাত করলে এটি দেয়ালে 0.5 সেন্টিমিটার ঢুকে যাবে। এটা আঘাত করার পরে ধরো এটা 0.5 সেন্টিমিটার ঢুকে গেছে দেয়ালে, এটুক হলো, এই যে এটুক হলো 0.5 সেন্টিমিটার। ঠিক আছে, 0.5 সেন্টিমিটার ঢুকে যায়, হাতুড়ি দিয়ে আঘাত করলে এটা 0.5 সেন্টিমিটার ঢুকে যায়। তো এখানে আমাদের বলা আছে দেয়ালের বাধাদানকারী বলের মান এখানে দেওয়া আছে। আচ্ছা ভাইরা দেখো, এখানে বাধাদানকারী বল দেওয়া আছে ভাইয়া, দেখো। আচ্ছা, এখানে বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ কি করে? তো হাতুড়ির গতিশক্তি না? আচ্ছা, এই এটা দিয়ে এই পেরেকের উপরে হাতুড়ি দিয়ে আমি মারলাম, এরকম আঘাত করলাম। ঠিক আছে, এখানে দেয়ালের একটি বাধাদানকারী বল কাজ করে না, এই বাধাদানকারী বলটা হলো 1000 নিউটন। তো এই বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ কে করতেছে? কাজ করতেছে হলো হাতুড়ির গতিশক্তি, মানে হাতুড়িতে তো আমি গতি দিয়ে আঘাত করছি, গতিশক্তি হয়েছে না, একটা গতিশক্তি উৎপন্ন হয়েছে না। এই গতিশক্তির কারণে এখানে এই বাধাদানকারী বলটা, মানে বাধাদানকারী বলের বিরুদ্ধে গতিশক্তিটা হয়েছে, এই কারণে এটা ঢুকছে, এই কারণে কাজটা হয়েছে, বুঝছো? তো আমাদের এই হাতুড়িতে আঘাত কে করছে? এই হাতুড়ির গতিশক্তি, বুঝছো? মানে এই পেরেকে আঘাত কে করছে? হাতুড়ির গতিশক্তি। তাহলে আমরা লিখতে পারি না বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ ইজ ইকুয়াল টু হাতুড়ির গতিশক্তি, বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ ইজ ইকুয়াল টু হাতুড়ির গতিশক্তি।
বাধা দানকারী বলের বিরুদ্ধে কাজ ইজ ইকুয়াল টু হাতুড়ির গতিশক্তি। লিখতেই পারি বাধানকারী বলের বিরুদ্ধে কাজ ইজ ইকুয়াল টু হাতুড়ির গতিশক্তি, লিখতেই পারি। তো আমার সূত্র কি? বাধানকারী বলের বিরুদ্ধে কাজ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এফএস। হ্যাঁ, এফটা হলো বাধানকারী বল, আর এসটা হলো যতটুকু ঢুকছে, 0.5 সেন্টিমিটার ঢুকছে এটুকু। আর হাতুড়ির গতিশক্তিটা কি? গতিশক্তির সূত্র কি জানি আমরা? হাফ mv স্কোয়ার। তো আমার এখানে হাতুড়ির ভর দেওয়া আছে 5 কেজি, আর বেগটা বের করতে হবে। এখানে বলছে কত বেগে আঘাত করলে, তো আমার হাফ এম এর মান কত? 5 কেজি। 5 গুণ ভিটাই তো বের করতে হবে আমার, ভি স্কোয়ার লিখলাম। আর এফ এর মান কত? 1000 নিউটন, মানে বাধাদানকারী বল দেয়ালের। আর কতটুকু প্রবেশ করছে, মানে কাজ কতটুকু হয়েছে, এটা বের করতে হলে এই এসটা গুণ দিতে হবে। এসটা কত? 0.5 সেন্টিমিটার, মানে কি লেখা যায়? 0.5 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। 0.5 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু 10 ইনভার্স 2 মিটার লেখা যায়। ঠিক আছে ভাইরা, না বুঝলে বইলো দিয়ে আসো। আচ্ছা ভাইরা, এফ এস ইজ ইকুয়াল টু 1000 ইন্টু 0.5 ইন্টু 10 ইনভার্স 2 মিটার, মানে এফ এস মানে কৃতকাজ। আর হাফ ইন্টু 5 ইন্টু ভি স্কোয়ার, এটা হলো হাতুড়ির গতিশক্তি। দেয়ালের বাধাদানকারী বল ইজ ইকুয়াল টু হাতুড়ির গতিশক্তি, বুঝছো? এই হাতুড়ির গতিশক্তিটাই তো ওই ব্রেকে আঘাত করে দেয়ালের বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ করে দেয়াল এই ব্রেকটার ভিতরে ঢুকাইছে, হাতুড়ির গতিশক্তিটাই। তো হাতুড়ির গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আর দেয়ালের বাধাদানকারী বলের সাথে যে কাজটা হয়, বিরুদ্ধে যে কাজটা হয়, ওই কাজটা আর এই হাতুড়ির গতিশক্তিটা সমান। এই কারণে এই ইকুয়েশনটা পাইছি। এই ইকুয়েশন থেকে আমরা এইটা পাই, মানগুলো বসালে এটা পাই। এখন আমি যদি এখান থেকে ভি এর মান, এখানে সবগুলো মানই দেওয়া আছে, শুধু ভি এর মানটা নাই, এই ভি এর মানটা আমরা বের করতে পারি। ভি এর মানটা বের করলে কত হয়? 1.44 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হলো অ্যান্সার, এটা অ্যান্সার। বুঝছো ভাইরা? কঠিন কিছু না, নর্মালি চিন্তা করো, নর্মালি চিন্তা করলে বুঝতে পারবা। আচ্ছা, এখন আমরা আসি সরল দোলকে। সরল দোলক, অন্ধকার লাগে। সরল দোলক, সরল দোলক কি? মনে করো মানে দেয়ালের ছাদে একটা দড়ি দিয়ে একটা বল ঝুলাই দিছে, এটা হলো সরল দোলক। ঠিক আছে, একটা বল ঝুলাই দিছে, এটা সরল দোলক। হ্যাঁ, তো এটা এই দড়িটা, আর এটা হলো এই বলটা। আর এই বলটারে বলা হয়, মানে অঙ্ক করার সময় বলটারে বলা হলো বব। কি বলা হয় এই বলটারে? এই বলটারে বলা হলো বব, বুঝছো? এই বলটারে বলা হয় বব। ওকে, এখন দেখো, আচ্ছা এই বস্তুটা যখন এই জায়গায় থাকবে, মানে আমাদের, আচ্ছা এই ববটা যখন এইখানে থাকবে, তখন এটা সর্বনিম্ন উচ্চতায় থাকবে। হ্যাঁ, আমরা এখান থেকে উচ্চতা শুরু, মানে ধরবো যেখান থেকে ঝুলবে, মানে এই একটা ববটাকে যদি ঝুলায় রাখা হয়, নড়াচড়া না করানো হয়, যেখানে স্থির থাকে ওইখান থেকে আমরা উচ্চতা হিসাব করব। তো এখানে আমার উচ্চতা, সর্বনিম্ন উচ্চতা, এখানে এইচ এর মান 0, এখানে এইচ এর মান কত? এখানে এইচ এর মান 0। আচ্ছা, এটা যখন দোল খাবে, হ্যাঁ, দোল খাইতে খাইতে যখন সর্বোচ্চ একটা পাশে যাবে, মানে এক পাশে যাবে, মনে করো দোল খাইতে খাইতে এভাবে গেল, হ্যাঁ, এখানে গেছে, এই ধরো আচ্ছা এই ববটা এখানে গেছে, মনে করো এখানে থিটা কোণে এখানে গেছে। ঠিক আছে, তো এইখানে আমার উচ্চতা কত হবে? এখানে উচ্চতা আমি ধরলাম এইচ। হ্যাঁ, এখানকার উচ্চতা ধরলাম আমি এইচ। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু একটা স্থিতি শক্তি
মানে জমা হবে। হ্যাঁ, এই ববটা এখানে এখানে কিন্তু কোনো শক্তি নাই, এখানে কিছুই নাই। এইটা যখন এখানে যাবে তখন এখানে একটা স্থিতিশক্তি জমা হবে। এখানে কিছু নাই বললে ভুল হবে, এখানে একটা গতিশক্তি উৎপন্ন হয়। এটা যখন ছাড়ার পরে এখান থেকে ছাড়লে এখানে একটা গতিশক্তি হয়, কিন্তু এটা এখন না বুঝি, এখন বুঝি এটা এখানে একটা গতিশক্তি জমা হয়, সরি এখানে একটা স্থিতিশক্তি জমা হয়। এই স্থিতিশক্তিটাকে আমরা বিভব শক্তি হিসাবে কল্পনা করতে পারি, মানে স্থিতিশক্তিটাকে বিভব শক্তি বলা যায়। তো এইখানে স্থিতিশক্তি জমা হয়। তো স্থিতিশক্তি হলো ইপি ধরি, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে, আমার এই এইচটা হইলো এই উচ্চতাটা। ঠিক আছে, তো আমার পরীক্ষার হলে এই উচ্চতা দেওয়া থাকবে না, এই এইচটা আমার দেওয়া থাকবে না, এটাই আমার বের করতে হবে। তো আমার এখানে কার্যকারী দৈর্ঘ্য বলতে আমরা বুঝি এইখান থেকে এই বব পর্যন্ত এই দড়ির দৈর্ঘ্যটা, এটারে এল দ্বারা প্রকাশ করা হয়। এলতে কি কার্যকারী দৈর্ঘ্য, এল দ্বারা প্রকাশ করা হয়। এটা আমার দেওয়া থাকবে। আমার এই দড়িটা তো এই দড়িটার দৈর্ঘ্য, মানে এই দড়িটাই তো এখানে গেছে, তো এই দড়ি আর এই দড়ি তো সেম হবে, সমান হবে, তো এটাও তো এলই হবে, এই দৈর্ঘ্যটাও তো এল, তাই না? তো আমার এটুক আমি কেমনে বের করব, এখান থেকে এটুক আমি কেমনে বের করব? এটুক বের করার জন্য আমি তিনটা বিন্দু কল্পনা করে নিই। এটা এ ধরি, এটারে বি ধরি, এটারে সি বিন্দু কল্পনা করি। ঠিক আছে, আর ধরি ও বিন্দু থেকে ঝুলতেছে এই ববটা। ওকে, তো ও বিন্দু থেকে একটা বব ঝুলতেছে সি বিন্দুতে, তো এটা বি বিন্দুতে গেছে, দোল খাইতে খাইতে বি বিন্দুতে গেছে, দোল খায়। ঠিক আছে, তো এখান থেকে আমি এই স্থিতিশক্তি নির্ণয় করার জন্য উচ্চতা বের করব। এই উচ্চতাটা কেমনে বের করব? স্যার দেখো, এইখানে ধরো এইচ ইজ ইকুয়াল টু এসি। এসি ইজ ইকুয়াল টু মানে এইটুকের উচ্চতা বের করতে হবে না, তো এসি ইজ ইকুয়াল টু লিখতে পারি ওসি মাইনাস ও এ, দেখতে পারি না? মানে এই পুরাটা থেকে এটুক বাদ দিলাম, তাহলে তো আমরা এটুকুই পাই, তাই ওইটুকুই লিখছি যে এসি পাই, এসি লিখছি। এসিটা আমরা এইচ লিখতে পারি, কারণ এসি ইজ ইকুয়াল টু যে এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারি ওসির মান কত, এই ওসির মানটা আমার বের করতে হবে। দেখো ভাইরা, আমার তো এই এল এর দৈর্ঘ্য দেওয়া আছে না, এল এর দৈর্ঘ্য পরীক্ষার হলে এল এর দৈর্ঘ্য মনে করে দেওয়া আছে। তো আমি এই এল এর দৈর্ঘ্য দিয়ে এইটুক দৈর্ঘ্য আমি কেমনে বের করবো? এল এর দৈর্ঘ্য দিয়ে এইটুক দৈর্ঘ্য বের করতে হলে ওই যে এখানে কি cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তো আমি cos ইউজ করতে পারি, এখানে cos থিটা ইউজ করতে পারি। তো এল cos থিটা ইজ ইকুয়াল টু এটা বের হয়। তো এই দৈর্ঘ্যটা হলো এল cos থিটা। ত্রিকোণমিতিক অনুপাত, এটা 9-10-এ পড়ছো, যারা সায়েন্স নিয়ে পড়ো তারা মোটামুটি সবাই জানো। এল cos থিটা ইজ ইকুয়াল টু ও এ লেখা যায়। তো আমার এখানে ও ইজ ইকুয়াল টু এল cos থিটা, আর আমার কি ও সি ইজ ইকুয়াল টু কি এল না, ও সি ইজ ইকুয়াল টু এল মাঝখানে মাইনাস মাইনাস। ঠিক আছে, তো এটা সমান কি লেখা যায়? এলটা কমন নিয়ে 1 মাইনাস cos থিটা লেখা যায়, এলটা কমন নিয়ে 1 মাইনাস cos থিটা লেখা যায়। তো তারপরে আমরা কি এই বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে চাইছিলাম। এই বিন্দুতে বিভব শক্তি সূত্র কি? ইপি ইজ ইকুয়াল টু, তো আমাদের এই গোলকের বিভব শক্তি ইজ ইকুয়াল টু এম জি এইচটা হলো এই পুরাটা, তাহলে এল ইন্টু 1 মাইনাস cos থিটা। ইপি ইজ ইকুয়াল টু এম জি এল ইন্টু 1 মাইনাস cos থিটা লেখা যায়। ঠিক আছে, এটা হলো আমাদের সূত্র, এটা সরল দোলকের সূত্র, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো একটা আমরা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো শুরু করি। এবারে দেখো, এক মিটার কার্যকারী দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলককে ববের ভর
1 মিটার কার্যকারী দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের ববের ভর 300 গ্রাম। হ্যাঁ, আমার ববের ভর 300 গ্রাম দেওয়া আছে। দোলকটিকে সাম্য অবস্থা থেকে 60 ডিগ্রি কোণে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, 60 ডিগ্রি কোণে নিয়ে যাই ছাড়ি দিলাম এটারে, ববটারে। তো ববটির গতিশক্তি বের করো যখন এটি সাম্য অবস্থায় অতিক্রম করে। আমার ববটার গতিশক্তি বের করতে হবে যখন ওই ববটা সাম্য অবস্থা দিয়ে অতিক্রম করবে, এবং সুতার সাম্য অবস্থার সাথে যখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তখনও তার গতিশক্তিটাই বের করতে হবে। তো আমরা চিত্র আঁকাই তারপরে বুঝি জিনিসটা কি। আচ্ছা, এটা হলো মনে করো উপরের সারফেস সমতল, এখানে একটা বব ঝুলাই দেওয়া আছে, ঠিক আছে, ঝুলাই দেওয়া আছে 1 মিটার দৈর্ঘ্য। এই যে এটার দৈর্ঘ্য হলো 1 মিটার, ঠিক আছে, 1 মিটার। হ্যাঁ, তো তারপরে দোলকের ববের ভর এটা হলো 300 গ্রাম, 300 গ্রাম বা 0.3 কেজি, ঠিক আছে। এই ববের ভর 300 গ্রাম দেওয়া আছে, ববের ভর 300 গ্রাম দেওয়া আছে। তো তারপরে কি বলছে, 60 ডিগ্রি কোণে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। এটা হলো যে এখান থেকে মনে করো যে 60 ডিগ্রি কোণে এখানে নিয়ে যায় সাইডে দিল, বুঝছো। এই 60 ডিগ্রি কোণ ধরলাম, থিটা 1 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি ধরলাম। হ্যাঁ, 60 ডিগ্রি কোণে নিয়ে যায় সাইডে দিল। তো এখান থেকে এখানে আসার পরে বস্তুটার গতিশক্তি নির্ণয় করতে বলছে, বুঝছো। মানে বস্তুটা যখন এখানে থাকবে তখন এটার গতিশক্তি নির্ণয় করতে বলছে। আর আরো বলছে হলো বস্তুটা যখন 30 ডিগ্রি কোণে থাকবে, মানে এখান থেকে যখন 30 ডিগ্রি, থিটা 2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি ধরি, থিটা 2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। হ্যাঁ, তো যখন 30 ডিগ্রি কোণে থাকবে তখন এটার গতিশক্তি নির্ণয় করতে বলছে। বস্তুটা তো এখান থেকে ছাড়া হয়েছে। হ্যাঁ, তো বস্তুটা যখন সাম্য অবস্থায় থাকবে, মানে এখানে থাকবে, তখন এটার গতিশক্তি নির্ণয় করতে বলছে। বস্তুটা যখন এখানে থাকবে তখন এটার গতিশক্তি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো আমি 3টা পয়েন্ট কল্পনা করে নিই, এখানে পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3। ওকে, তো আমার শক্তি সংরক্ষণশীলতার সূত্র দিয়ে এই ম্যাথটা হয়ে যাবে, নর্মালভাবে হয়ে যাবে। দেখো তোমরা, আমরা শক্তি সংরক্ষণশীলতা বলতে কি বুঝি? শুরুতে যে গতিশক্তি, শেষে সেই গতিশক্তি থাকবে। শুরুতে মোট গতিশক্তির পরিমাণ, শেষে মোট গতিশক্তির পরিমাণ সমান থাকবে। শুরুতে মোট গতিশক্তির পরিমাণ, শেষে মোট গতিশক্তির পরিমাণ কি থাকবে? সমান থাকবে। তো আমরা বুঝি অঙ্কটা কেমনে করতে হবে। দেখো ভাইরা, তাই শুরুতে গতিশক্তির পরিমাণ, শেষে গতিশক্তির পরিমাণ সমান থাকতে হবে। আচ্ছা, শক্তি সংরক্ষণশীলতার সূত্রটা কি আমার? EP1 প্লাস EK1 ইজ ইকুয়াল টু EP2 প্লাস EK2, ঠিক আছে। এর হলো শক্তি সংরক্ষণশীলতার সূত্রটা। মানে শুরুতে যে গতিশক্তি, শেষে একই গতিশক্তি থাকবে, মনে করো। আচ্ছা, এখানে এই বস্তুটা এখান থেকে যখন এখানে আইছে তখন এটার এই বিন্দুতে গতিশক্তিটা আমরা নির্ণয় করব। এখানে 3 লিখছি, এই কারণে এটারে আমরা 3 লিখি, ঠিক আছে। 1 থেকে 3 নির্ণয় করব। তো আমার শুরুতে এখানে বিভব শক্তি কত? এখানে বিভব শক্তির সূত্র কি? বিভব শক্তির সূত্র হলো EP ইজ ইকুয়াল টু mgl 1 মাইনাস cos θ, ঠিক আছে। এই বিন্দুতে বিভব শক্তির সূত্র, 1 নাম্বার পয়েন্টে আমাদের বিভব শক্তির সূত্র mgl ইজ ইকুয়াল টু mgl ইন্টু 1 মাইনাস cos θ, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো গতিশক্তি নাই, এখান থেকে তো শুরু, তাই না? তো এখানে আমার কোনো গতিশক্তি নাই, এখানে গতিশক্তি শূন্য। এই জায়গায় যায় গতিশক্তি শূন্য, এখানে যায় থামি যায় বকটা, না? আবার এখান থেকেই শুরু হয়, তো এখানে গতিশক্তি শূন্য। তাই এখানে বেগ শূন্য, তাই গতিশক্তি শূন্য, ঠিক আছে। তো ববটা আবার এখান থেকে এখানে আসলো, এখানে আবার বিভব শক্তি শূন্য। ববটার এখানে সর্বোচ্চ বিভব শক্তি, কিন্তু এখানে বিভব শক্তি শূন্য, এখানে কোনো বিভব শক্তি থাকে না। তো এখানে বিভব শক্তি EP3 এর মান কত? শূন্য, প্লাস EK3। এখানে কিন্তু গতিশক্তি আবার সর্বোচ্চ, এখানে বিভব শক্তি শূন্য, এখানে গতিশক্তি সর্বোচ্চ। তো এখানে গতিশক্তিটা কি? গতিশক্তিটা তো আমার নির্ণয় করতে হবে। গতিশক্তি নির্ণয় করতে হলে আমার এখানে এভাবে রেখে দিতে হবে, EK3 রেখে দিলাম।
তো আমার এটা সমাধান করলে ইকে 3 এর মান কত আসে 1.5 জুল। ঠিক আছে, আমার এই সমীকরণ দিয়ে আমি এই ম্যাথটা সলভ করতে পারি। প্রথমে এই বিন্দুর সাথে এই বিন্দুর হিসাব করব। তো এই বিন্দুতে মোট শক্তির পরিমাণ, এই বিন্দুতে মোট শক্তির পরিমাণ সেম হবে, এই কারণে এই বিন্দুতে মোট গতিশক্তির বিভব শক্তি হিসাব করলাম এই বিন্দুতে, তারপরে এই বিন্দুতে মোট গতিশক্তির বিভব শক্তি হিসাব করলাম। যেহেতু দুটো সমান আর এই সমান, তাই এই কারণে একটা ইকুয়েশন বানাইলাম, ইকুয়েশনে মান বসাই দিলাম, মান বসাই গতিশক্তি পেয়ে গেলাম। এটা হলো প্রসেস। তো আমার তারপরে আবার কি বলছে, যখন 30 ডিগ্রি কোণে থাকবে তখন আবার নির্ণয় করতে হবে। 30 ডিগ্রি কোণ হলে কি করতে হবে, একই প্রসেস, আগে যা করছি তাই। আগে কি করছি, ইপি 1 প্লাস ইকে 1 ইজ ইকুয়াল টু ইপি 2 প্লাস ইকে 2। তো এইখানে আমার এই আগে একের সাথে 3-এর তুলনা করছি, এখন 3-এর হিসাব করছি, এখন একের সাথে 2-এর হিসাব করবো, মানে একের সাথে 2-এর হিসাব করবো এখান থেকে এখানে। তো আমার এই বিন্দুতে E1 এর বিভব শক্তি কত, E1 এর বিভব শক্তি হলো, আগে mgh আগে শুনছি, আগে দেখছি, এই যে mgl 1 মাইনাস cos থিটা। আর ইকে কত, ওই বিন্দুতে কোনো বেগ নাই, তাই গতিশক্তি 0। এই বিন্দুতে বেগও আছে, গতিশক্তিও আছে। তো এই বিন্দুতে বিভব শক্তি আছে, গতিশক্তিও আছে। তো এই বিন্দু বিভব শক্তি কত, এই বিন্দু বিভব শক্তি হলো mgl, দেখেন থিটার মান কত বলবে, এখানে থিটার মান বলবে 60 ডিগ্রি, এখানে থিটার মান বলবে 60 ডিগ্রি, এখানে থিটার মান বলবে 30 ডিগ্রি। এগুলা ভুল মান লিখি নাই, ভুল না এগুলা, এখানে cos থিটার মান বলবে 30 ডিগ্রি। ঠিক আছে, তারপরে এইখানে mgl 1 মাইনাস cos 30 ডিগ্রি। ঠিক আছে, mgl 1 মাইনাস cos 30 ডিগ্রি প্লাস ইকে 2 তো বের করতে হবে, ইকে 2 তো বের করতে হবে আমার। এখানে দেখো, এখানে ওই বস্তুটা যখন 60 ডিগ্রি কোণে থাকে তখন তার বিভব শক্তি লিখলাম mgl 1 মাইনাস cos 60 ডিগ্রি। ঠিক আছে, এটা কেটে আবার লিখি, যে এই লাইনটা কেটে লিখি, হ্যাঁ, নিচে mgl 1 মাইনাস cos 60 ডিগ্রি প্লাস 0। তারপর লাইনটা হলো এইটা, উপরের লাইনটা। ঠিক আছে, এইখানে তারপরে এই বিন্দুতে আমাদের বিভব শক্তি ইপি 2 মানে mgl 1 মাইনাস cos 60 ডিগ্রি, মানে এই বিন্দুতে এই সূত্র অনুযায়ী mgl 1 মাইনাস cos 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি কোণে হয় তাই এখানে 30 ডিগ্রি লিখছি। তো তারপরে প্লাস ইকে 2 প্লাস ইকে 2, আমার ইকে 2 বের করতে হবে, আমার সবগুলা মান দেওয়া আছে ভাইয়া, খালি ক্যালকুলেটর দিয়ে বা এমনি হিসাব করে তুমি ইকে 2 এর মানটা বের করতে পারো। ইকে 2 এর মান বের করলে কত হয়, 1.1 জুল। ইকে 2 এর মান কত, 1.1 জুল, এটা অ্যান্সার। তো কি ভাইয়া, আমার সবকিছুই দেওয়া আছে, শুধু আমার এই যে এই সূত্রটা জানতে হবে। গতিশক্তি মানে শক্তি সংরক্ষণশীলতা, মানে শুরুতে যে গতিশক্তি শেষে সেই গতিশক্তি থাকবে, আদিতে যে গতিশক্তি শেষে একই গতিশক্তি থাকবে, মানে মোট গতিশক্তির পরিমাণ সমান থাকবে দুই ক্ষেত্রেই। তো এই দেখো, এখানে মোট গতিশক্তি মানে মোট বিভব শক্তি গতিশক্তি, এখানে মোট গতিশক্তি ও বিভব শক্তি সমান, এই কারণে এই ইকুয়েশনটা বানাই আমি এখানে এই বিন্দুতে গতিশক্তিটা নির্ণয় করছি। একইভাবে এই বিন্দু আর এই বিন্দুর ক্ষেত্রে আমি এই ক্যালকুলেশনটা করছি, একই ক্যালকুলেশন। ঠিক আছে, তো এটার অ্যান্সার হলো 1.5 জুল, এটার অ্যান্সার হলো 1.1 জুল। তারপরে আমাদের টপিক হলো কৃতকাজ নির্ণয়ে ভর কেন্দ্রের সরণ। কৃতকাজ নির্ণয়ে ভর কেন্দ্রের সরণ। হ্যাঁ, আচ্ছা ভাইয়া দেখো, ভর কেন্দ্রের সরণটা কি। আচ্ছা, এটা একটা বস্তু, হ্যাঁ, এই বস্তুটাতে আমি সরাই এখানে নিলাম, হ্যাঁ, এই বস্তুটাতে আমি উপরে নিলাম। তো দেখো, এই বস্তুর এই উপরের বিন্দুর সরণ সেম হয়েছে না, মনে করো উপরের বিন্দুর সরণ হয়েছে হলো 10 মিটার। হ্যাঁ, দেখো এই নিচের বিন্দু সরণটাও, এই উপরের বিন্দু সরণটা হয়েছে 10 মিটার। দেখো এই নিচের বিন্দু সরণটা হয়েছে, এই নিচের বিন্দু সরণটা হয়েছে 10 মিটার, তাই না, প্রতিটা বিন্দুর সরণ সেম হয়েছে।
এই দেখো এই ভর কেন্দ্র এই মধ্যবিন্দুতে এই ভর কেন্দ্রের সরণটাও কিন্তু 10 মিটারই হয়েছে। হ্যাঁ, একটা বস্তুটাকে যদি এখান থেকে সরাই আরেক জায়গায় রাখো, দেখো প্রতিটা কণার সরণ কিন্তু সেম হবে, বুঝলা? এই প্রতিটা কণার সরণ সেম হয়, ঠিক আছে? তখন আমাদের ভর কেন্দ্রের সরণ নির্ণয় করতে কোনো ঝামেলা হয় না, তখন ভর কেন্দ্রের সরণও সেম পরিমাণ মানে একই হয়। বস্তুটার মধ্যবিন্দু মানে বস্তুটার এখানে ভর কেন্দ্র, ওই ভর কেন্দ্রের সরণটা আমাদের হিসাব করতে হয়, ভর কেন্দ্রের সরণ। তারপরে চিত্রে প্রদর্শিত মানে একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে বুঝতে পারবা কেমন দেখি। আচ্ছা দেখো, চিত্রে প্রদর্শিত 0.5 কেজি ভরের 1 মিটার দীর্ঘ দণ্ডটিকে উলম্ব অবস্থান থেকে 30 ডিগ্রি কোণে সরালে কৃতকাজ কত? চিত্রে প্রদর্শিত 1.5 কেজি ভরের 1 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ডটিকে উলম্ব অবস্থান থেকে 30 ডিগ্রি কোণে সরালে কৃতকাজ কত? আচ্ছা, এই দণ্ডটারে একটা মানে দণ্ড ঝুলানো আছে, এই দণ্ডটারে আমি 30 ডিগ্রি কোণে সরাইলাম, তো আমার কৃতকাজ কত? আচ্ছা, আমরা কৃতকাজ সমান কি জানি? কৃতকাজ ইকুয়াল টু বিভব শক্তির মানে বিভব শক্তির পরিবর্তন বা বিভব শক্তির বৃদ্ধি, মানে শক্তির পরিবর্তন। কাজ ইকুয়াল টু কি? শক্তির পরিবর্তন। তো এখানে এই বস্তুটা এখান থেকে এখানে গেল, তাহলে বস্তুটার কি হলো? বিভব শক্তি বৃদ্ধি পেল না। প্রথমে বস্তুটার বিভব শক্তি 0 ছিল, কিন্তু বিভব শক্তি যখন মানে বস্তুটা যখন এখান থেকে এখানে যায়, বিভব শক্তি বৃদ্ধি পায়, বুঝছো? তো আমরা কি লিখতে পারি? কৃতকাজ ইকুয়াল টু বিভব শক্তির বৃদ্ধি, বিভব শক্তির বৃদ্ধি, কৃতকাজ ইকুয়াল টু বিভব শক্তির বৃদ্ধি। তো আমার এখানে কি বলছে? একটা বস্তুর এখান থেকে এখানে নিয়ে গেলাম, কৃতকাজের পরিমাণ কত? তো আমার বিভব শক্তির বৃদ্ধিটা কত? এখানে বিভব শক্তির বৃদ্ধিটা বের করতে পারলে তো আমার কৃতকাজ বের হয়ে যাবে। কৃতকাজ ডাব্লু ধরলাম, ডাব্লু বের হয়ে যাবে। আমার সূত্রটা কি? বিভব শক্তি বৃদ্ধি mg/l 1 মাইনাস cos 60 ডিগ্রি, এটা তো আমার সূত্র, তাই না? তো আমার এইখানে সবগুলা মানে দেওয়া আছে, এই যে এটার দৈর্ঘ্য দেওয়া আছে আমার 1 মিটার, ঠিক আছে? আর এটার ওজন দেওয়া আছে 0.5 কেজি, সবই দেওয়া আছে 5 কেজি, আর কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তো আমি সবগুলো মান মোটামুটি বসাই দিই। এম এর মান কত? 0.5 কেজি, জি এর মান কত? 9.8, আর এল এর মান কত? এল এর মান আমরা পরে বসাই, এখানে একটু টুইস্ট আছে, তো এখানে একটু পরে আমরা দেখি 1 মাইনাস cos 30 ডিগ্রি। আচ্ছা ভাইয়া, আমরা যখন ওই সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে ববের হিসাবটা করছি, যখন ববের ক্যালকুলেশন করছি, তখন দেখো তখন আমাদের ববটার কি ছিল? ববটার ভর কেন্দ্র ছিল মানে সরল দৈর্ঘ্যের ভর কেন্দ্র কোথায় ছিল? ভর কেন্দ্রটা ছিল হলো ববের মধ্যে, মানে একদম এই মাথায় ছিল, ঠিক আছে? এই কারণে আমরা পুরা দৈর্ঘ্যটা কাউন্ট করতাম, আমাদের ভর কেন্দ্রটা তখন এখানে ছিল, এই কারণে আমরা উপর থেকে সম্পূর্ণ দৈর্ঘ্য কাউন্ট করতাম। কিন্তু দেখো ভাইরা, কিন্তু এটা তো আমাদের দণ্ড, এটা কিন্তু সুতা না, সুতার সাথে কিছু আটকানো নাই, এটা সম্পূর্ণ একটা দণ্ড। তো এটার ভর কেন্দ্র আমার কোথায়? এটার ভর কেন্দ্র একদম মধ্যবিন্দুতে ধরা হয়, তো এটার ভর কেন্দ্র এখন আমরা এটার ভর কেন্দ্র হিসাব করব। আমার এখন এটার ভর কেন্দ্র হিসাব করতে হবে, ঠিক আছে? এটার ভর কেন্দ্র দিয়ে ম্যাথটা করতে হবে আমাদের। মেনলি এখানে ভর কেন্দ্র বুঝতে হবে, ভর কেন্দ্র কোথায়। ভর কেন্দ্রের হিসাবটা বুঝলে আমরা অঙ্কটা সহজে করে ফেলবো, ইজি ম্যাথ। এই একটা সূত্রে অঙ্ক হয়ে যায়, খালি এই ভর কেন্দ্রের হিসাবটার জন্য অনেকে ভুল করে। তো mg/l = 1 মাইনাস cos θ, এখানে ভর কেন্দ্র কত? এখানে পুরা দণ্ডটার দৈর্ঘ্য দেওয়া ছিল 1 মিটার, আমার ভর কেন্দ্র তাহলে কোথায় হবে? তো দণ্ডটার অর্ধেক পরিমাণ ওই স্থানে, তো এখানে 1 মিটার কত? 0.5 মিটার, 0.5 মিটার, বুঝছো কেন হলো 0.5 মিটার? ভর কেন্দ্র 0.5 মিটার, ঠিক আছে? ভর কেন্দ্র কোথায়? 0.5 মিটার এখানে। তো এটা আমার ক্যালকুলেশন করলে কত আসে মান? ক্যালকুলেশন করলে মান আসে 0.328 জুল। ক্যালকুলেশন করলে মান আসে 0.328 জুল। কৃতকাজ ইকুয়াল টু বিভব শক্তির বৃদ্ধি, NW ইকুয়াল টু mg/l 1 মাইনাস cos θ। তো তারপরে এখানে 0.5, 9.8, 0.5
ইন্টু 1 মাইনাস কস 30 ডিগ্রি। এখানে এমজিএল সূত্রটা আমরা বসাই দিলাম। কৃতকাজ যেগুলো বিভব শক্তির বৃদ্ধির সূত্রটা কি, এমজিএল ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা। তো এইখানে আমি নর্মালি সবগুলো মান বসাই দিলাম, কিন্তু আমার এই ভর কেন্দ্রের কারণে আমার সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে ভর কেন্দ্র কোথায় থাকে, সরল দৈর্ঘ্যের ভর কেন্দ্র থাকে এখানে। এই কারণে আমরা সম্পূর্ণ দৈর্ঘ্যটা কাউন্ট করি, কিন্তু আমার এইখানে ভর কেন্দ্রটা হলো মাঝখানে, এই দণ্ডটার মাঝখানে। এই কারণে আমরা সম্পূর্ণ দৈর্ঘ্য কাউন্ট করবো না, আমার এই ভর কেন্দ্র পর্যন্ত যেটুকু দৈর্ঘ্য ওইটুকু দৈর্ঘ্য কাউন্ট করবো। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। আমরা এই ভর কেন্দ্র রিলেটেড আরেকটা ম্যাথ দেখি। ভর কেন্দ্র রিলেটেড আরেকটা ম্যাথ। আচ্ছা ভাইরা দেখো কি বলছে, ভূমিতে রাখা 10টি ইট একটির উপর আরেকটি রেখে একটি স্তম্ভ সাজাতে কত কাজ করতে হবে তা নির্ণয় করো। প্রতিটি ইটের উচ্চতা 0.5 সেন্টিমিটার 50 সেন্টিমিটার এবং ভর 1 কেজি। ঠিক আছে, আমাদের দেখো একটা সারফেসে, একটা সমতলে অনেকগুলো ইট রাখা আছে, হ্যাঁ 10টা ইট রাখা আছে। তো এই 10টা ইট একটার উপর একটা, মানে একটা 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 করে রাখলাম, 10টা ইট উপরে একটার উপরে আরেকটা, এরকম রাখার পরে কি বলতেছে, কত কাজ হয়েছে, হ্যাঁ কাজের পরিমাণ নির্ণয় করতে হবে। তো ভাইরা এই অঙ্ক অনেকভাবে করা যায়, তো আমরা সহজভাবে কেমনে করবো, ঠিক আছে, ইজি প্রসেসে কেমনে ম্যাথটা করা যায়। আমার দেখো আমার কি এখানে একটা ইট রাখা আছে, হ্যাঁ এখানে একটা ইট রাখা আছে, এরকম 10টা ইট আছে, 10টা ইট একটার উপর একটা করে রাখলাম। আর প্রতিটা ইটের উচ্চতা কত দেওয়া আছে, প্রতিটা ইটের উচ্চতা 50 সেন্টিমিটার। তো মোট উচ্চতা কত হয়, 10টা ইট 10 গুণ 50 সেন্টিমিটার কত হয়, কত হয় আমার 10 গুণ 50 5 মিটার, মোট উচ্চতা 5 মিটার। ঠিক আছে, তো মোট ইটের ওজন কত হয়, মোট ইটের ওজন হয় হলো 10টা ইট, একটা ইট 1 কেজি, এখানে বলা হয়েছে 10টা ইট 10 কেজি। ঠিক আছে, দেখো ভাইরা বেশি কিছু না, আমাদের মোট ভর কেন্দ্র হিসাবটা করতে হবে। একটা একটা ইটের হিসাব আমরা করব না, আমরা মোট ভর কেন্দ্রের হিসাব করব। আচ্ছা, এইখানে একটা ইট রাখা আছে, এই ইটটা, আর এখানে মানে ইট রাখা ছিল, এই ইটটা এখন এর মধ্যে রাখা হয়ে গেছে। তো আমার এই স্তম্ভের ভরকেন্দ্র কোথায়, এইখানে ধরলাম স্তম্ভের ভরকেন্দ্রটা এইখানে, মানে একদম তল থেকে মাঝামাঝি জায়গায়। ঠিক আছে, উপর থেকে এর সম্পূর্ণ উচ্চতাটা কত, 5 মিটার, কিন্তু এই মাঝামাঝি স্থানের এই উচ্চতাটা কত, 2.5 মিটার। ঠিক আছে, আর আমার ইটটা মাটিতে রাখা ছিল, এই ধরো ইটের উচ্চতা 50 সেন্টিমিটার, ধরো ইটের ভর কেন্দ্রের উচ্চতা ছিল হলো 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার সমান আমরা কি লিখতে পারি, 0.25 মিটার। ঠিক আছে, আমরা এই 25 সেন্টিমিটারে 0.25 মিটার লিখতে পারি, মানে ইটের ভর কেন্দ্রটা, একটা ইটের ভর কেন্দ্রটা। দেখো ভাইরা আমি দুইটার ভর কেন্দ্রের খালি উচ্চতাটা আগে বের করে রাখছি, হ্যাঁ দুইটার ভর কেন্দ্র কতটুক তা বের করে রাখছি। আমার এই ভর কেন্দ্রের সরণটা কতটুকু হয়, এই আগে ইট মাটিতে রাখা ছিল, তারপরে এটা এই স্তম্ভ তৈরি করা হয়, স্তম্ভের ভর কেন্দ্র আর ইটের ভর কেন্দ্রের মানে সরণটা কতটুক, 2.5 মাইনাস 0.25 হয় হইল এইচ ইজ ইকুয়াল টু হয় হইল কতটুকু হয়। আচ্ছা একটা হইল মান আসলো 2.475, এরকম কিছু একটা মান আসে 2.475। তো তারপরে আমাদের কি করতে হবে, আমাদের কি এখানে কৃতকাজ ইজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন, আমরা তো এটা জানি নর্মাল না। আমার তো এখানে ইটটা উঠাইতে অবশ্যই বিভব শক্তির পরিবর্তন হবে, তো আমরা কৃতকাজ ইজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন লিখতে পারি, বিভব শক্তির পরিবর্তন, কৃতকাজ ইজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন আমরা নর্মালি লিখতে পারি। তো কৃতকাজ ইজ ইকুয়াল টু কি, বিভব শক্তির পরিবর্তন। তো আমার ইটটা এখানে
আমার কি বলছে এখানে কাজ চাইছে, এখানে ইট নিচে রাখা আছে, এই 10টা ইট একটার উপর একটা রাখতে কতটুকু কাজ হবে এটা চাইছে। তো আমার এই 10টা ইট একটার উপর একটা রাখতে কি হয়, এখানে বিভব শক্তির পরিবর্তন হয়। তো বিভব শক্তির পরিবর্তনের সূত্র কি, MGH। তো এখানে এম এর মান কত, মানে 10টা ইটের কথা বলা হয়েছে, 10টা ইট 10 কেজি। আর এখানে জি এর মান কত, জি এর মান হলো 9.8, আর এইচটা কত, আমরা এখানে এইচটা বের করে রাখছি। এই ইটের ভরকেন্দ্রের পরিবর্তন আর মোট স্তম্ভের ভরকেন্দ্রের পরিবর্তন, দুটা ভরকেন্দ্রের পরিবর্তনটা হিসাব করছি, হিসাব করলে কত আসে হলো 2.475। তো এটা ক্যালকুলেশন করলে আসে হলো 220.5 জুল, W220.5 জুল, এটা হলো অ্যান্সার। তো মোট ভরকেন্দ্রের পরিবর্তনটা আমার এখানে বের করতে হবে। ভরকেন্দ্রের পরিবর্তনটা বের করার পরে আমরা বিভব শক্তির পরিবর্তনটা বের করব, তাহলে আমরা এখান থেকে কৃত কাজটা পাই গেলাম। ঠিক আছে, তো আমাদের লাস্ট টপিক এটা করলে শেষ। মানে কাজ বিষয়ক কিছু, কাজ ও শক্তি বিষয়ক একটা সমীকরণ আগে দেখানো হয়নি, এটা দেখাই দিই। গতিশক্তি সমান কি লেখা যায়, গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। ঠিক আছে, গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তো এই হাফ mv স্কোয়ারে আমরা কি লিখতে পারি, হাফ দিছি, এম উপরে স্কোয়ার দিছি, ভি স্কোয়ার দিছি, নিচে একটা এম গুণ করে দিছি, মানে উপরে একটা এম বেশি দিছি এই কারণে নিচে একটা এম দিছি যেন ব্যালেন্স থাকে। ঠিক আছে, তো এটা লিখতে পারি। আচ্ছা, এম ভি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি ব্র্যাকেট ডি স্কোয়ার বাই এম লিখছি। এই এমবি সমান আমরা কি লিখতে পারি, এমবি সমান আমরা কি লিখতে পারি, ভরবেগ। ভরবেগটা কি দিয়ে প্রকাশ করা হয়, পি দিয়ে। তো লেখা যায় এটা, এরকম লেখা যায় না, পি স্কোয়ার বাই 2m লেখা যায় না এটা, এই এম ভি স্কোয়ার বাই এম, মানে এখানে আমার গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার দেওয়া আছে। হ্যাঁ, মানে এটা আমরা জানি। তো আমি নিচে একটা এম লিখছি, উপরে এম স্কোয়ার দিয়ে নিচে একটা এম লিখছি। তো তারপরে আমি এই এম ভির একসাথে দিয়ে নিয়ে স্কোয়ার দিচ্ছি আর নিচে এমটা এমই রাখছি। তোমার এম ভি ইকুয়াল টু কি, ভরবেগ, ভরবেগের উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m সূত্র। তো আমি কি লিখতে পারি, ইকে ইজ ইকুয়াল টু, কি লিখতে পারি, ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, এটা দিয়ে এমসিকিউ আসে, মোটামুটি ভালো এমসিকিউ আছে। তো তারপরে আমাদের একটা ম্যাথ দেখলে অঙ্ক শেষ, আজকে ক্লাস শেষ। 10 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 200 মিটার পার সেকেন্ড। এখানে ভরবেগ কত দেওয়া আছে, পি ইজ ইকুয়াল টু 200 কেজি মিটার পার সেকেন্ড, আর বস্তুটার ওজন কত, 100 কেজি দেওয়া আছে, এম এর মান 100 কেজি। 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত। তো বস্তুর গতিশক্তি কত, গতিশক্তি নির্ণয় করার আমি সহজ সূত্রটা কি বের করছিলাম, ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এখানে পি স্কোয়ারের মান কত, পি স্কোয়ারের মান হলো 200, আর 2m, 2 ইন্টু এম এর মান কত, 100। তো এরা হিসাব করলে কত আসে, ও সরি, পি স্কোয়ার স্কোয়ার হিসাব করলে কত আসে, হিসাব করলে আসে হলো 200, হিসাব করলে আসে হলো 200 জুল। শেষ, তাহলে আজকে আমাদের শেষ, এটুকুই শেষ। আর বাকিটুক আমাদের আর অল্প কিছু একটু বাকি আছে, ওইটার পাশাপাশি পরের দিন কিছু ম্যাথ দেখাই দিব নি, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, বুঝছো। আর ভাইরা, তোমাদের কোনো টপিকে কোনো সমস্যা হলে আমার এই গ্রুপে পাঠাই দিও, আমি সলভ করে তোমাদের পাঠাই দেবো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার বইলো, আমি বুঝাই দেবো নি পরে। আচ্ছা, আসি ভাইয়া তাহলে।